হ্যালো বাচ্চারা, কি অবস্থা? বাচ্চারা, কি অবস্থা? কেমন আছিস সবাই? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবি তোরা যে আমার কথাবার্তা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস কিনা। কথা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এখানে একটু ক্লাসটা এনে দে না ভাই, ক্লাসটা এনে দে। গলায় জোর পাইতেছে না, গলায় জোর পাইতেছে না। তাদের খুব বেশি পরিবর্তন হবে না। এই পোলাপান, তোরা কি আদৌ আমার জন্য দোয়া করছিস? তোরা লাস্ট ক্লাসে বলছিলি যে আমার জন্য দোয়া করবি। তোরা আমার জন্য দোয়া করবি আমি যেন সুস্থ হইতে পারি। কিন্তু আমার অবস্থা আজকে খুবই খারাপ। জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি, কি যে একটা বিশ্রী অবস্থা হয়ে আছে। আজকে তোদেরকে পরে আমি ডাক্তার দেখাইতে যাব। আহ ওকে, ঠিক আছে। তাহলে আমি আজকে খুব বড় কোনো ক্লাস নিব না, ছোট একটা ক্লাস নিব। কিছু ম্যাথ করবো। আমি ভাবছিলাম যে আজকে ক্লাস নিব না, ক্লাস না নিয়ে যে ডিরেক্ট ডক্টরের কাছে যাব, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। কিন্তু পরে মনে হইলো যে আমি যদি আজকে ক্লাসে না দাঁড়াই, তোরা যেটা করবি, তোরা ভণ্ডরা, যে আজকে বৃহস্পতিবার, আগামী রবিবারে আবার ক্লাস। তো এই যে মাঝখানে শুক্রবার শনিবার তোরা কোনো পড়াশোনাই করবি না, তোরা করবি ভণ্ডামি। তার জন্য আমার মনে হলো যে ঠিক আছে, ডাক্তারের সিরিয়ালটা একটু পরে দেই। তোদের সাথে অন্তত আধা ঘন্টা একটা ক্লাস নিলেও, যাতে কিছু ম্যাথ দেখায় দিলে অন্তত শুক্রবার শনিবার তোরা এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করিস বাসায়। যে না, কিছু কোনো একটা টপিক তো আমরা পড়ছি, ছোট একটা টপিক হলো আমরা বুঝছি, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। কিন্তু তোরা যদি ভালো হইতি, তোরা যদি ভণ্ড না হইতি, তাহলে আমার এই অবস্থায় ক্লাসে দাঁড়ানো লাগতো না। তো এরপর দাঁড়াইছি, দেখি একটু সামান্য বিলকি জিলকি করব, করে ক্লাস শেষ করে দিব, তারপরে ডাক্তারের কাছে যাব। তোদের, তোরা যে ভণ্ড, এটার প্রথম প্রমাণ কি জানোস? প্রথম প্রমাণ হচ্ছে তোদের দোয়া কবুল হয় না। তোরা দোয়া করছিস আমি যাতে সুস্থ হই, কিন্তু আমি হইনি। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। বুঝলাম না, তোরা শুধু মানে এই ডাক্তারের কথা আসলে হৃদয় আর হামিমের কথা ওরা কোনো ডাক্তার, ওরা বুঝে ডাক্তারি, ওরা আমার চেয়ে বেশি ভালো ডাক্তার ওরা কখনোই না। ওদের চেয়ে আমি ওষুধের নাম দিতে বিশ্বাস করো, ওদের হৃদয়, হামিম, সাজ্জাদ, ওরা তিনজন মিলে যদি মনে কর 351টা ওষুধের নাম বলে, আমি 52টার নাম জানি। তো ওদের চেয়ে আমি ভালো ডাক্তার। তা আমার ওষুধই যেহেতু কাজ হয় না, ওদের দেখায় লাভ নাই, ঠিক আছে? গত ক্লাস যারা করিস নাই, কোনো সমস্যা নাই। আহ, আজকের ক্লাস বুঝতে পারবি, কারণ গত ক্লাস ছিল বেসিক ক্লাস, থিওরি ক্লাস, আজকে হচ্ছে ম্যাথ। তো ম্যাথের জন্য আলাদাভাবে ক্লাস দরকার নাই, সূত্র লিখবো, মান বসাবো, শেষ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে রেডি। পাশের বাসার বারান্দার পর্দাটা টেনে দাও, আমার দিকে মনোযোগ দাও। আমরা যাই প্রথম ম্যাথে। এই যে প্রথম ম্যাথ কি? প্রথম ম্যাথ হচ্ছে এইগুলা। এই যে প্রথম ম্যাথ। তো প্রথম ম্যাথ করার আগে আমি একটু সূত্রটা তোদেরকে মনে করিয়ে দেই, যে আমরা কি শিখেছিলাম ছোটবেলায়। ছোটবেলায় আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, যে এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100। ঠিক আছে? এখানে কোনটা দিয়ে কি বুঝছিলাম আমরা? আমরা এখানে এস দিয়ে বুঝছি হচ্ছে দ্রাব্যতা, এম হচ্ছে কি আমাদের ছোট হাতের এম, ছোট হাতের এম হচ্ছে আমাদের দ্রব, বড় হাতের এম কি? বড় হাতের এম হচ্ছে দ্রাবক। আর 100 কি? 100 হচ্ছে 100।
ঠিক আছে, 100 মানে কি, 100 মানে হচ্ছে 100, এটা একটা নাম্বার, তাই না? এটা আমার চেয়ে বেটার তোদের কাব্য ভাই বলতে পারবে। ওকে, তো প্রথম ম্যাথটা আমরা একটু দেখি যে আমাদের কি দেওয়া আছে, কি বের করতে বলছে। ফার্স্ট অফ অল আমরা একটু ডেটাগুলো মার্ক করি, কি দেওয়া আছে। বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের দ্রাব্যতা 60 গ্রাম ইন 100 গ্রাম। আমরা যে দ্রাব্যতার একক পড়েছিলাম, 3টা একক, কি কি যেন, গ্রাম পার 100 গ্রাম, মোল পার লিটার, গ্রাম পার লিটার। তার মধ্যে এটা কোনটা? এটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ 60 গ্রাম 100 গ্রামের মধ্যে আছে। তার মধ্যে প্রথম ডেটা আমরা পাইলাম হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে 60 গ্রাম ইন 100 গ্রাম। এরপরে কি বলছে যে এই তাপমাত্রায় 15 গ্রাম লবণ, আরেকটা ডেটা দেওয়া আছে দেখো, 15 গ্রাম লবণ, 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন, কি পরিমাণ পানির প্রয়োজন। তো বাচ্চার আগে দেখ যে চাইছে কি। আমরা একটা যেটা করি যে একটা প্রশ্ন দেখে আগে ঝাঁপায়া পড়ি, হ্যাঁ, গরুর মতো, যে খাবার পাইলে তুমি ঝাঁপায়া পড়লে এটা খড়কুটা নাকি এটা ঘাস, চাবায়া খাবার না গিলে খাবার, এটা চিন্তা না করে কি করে ঝাঁপায়া পড়ো। এটা করা যাবে না ম্যাথের ক্ষেত্রে। কি দেয়া আছে, কি চাইছে, এটা ইম্পর্টেন্ট। তো প্রথমত হচ্ছে যে 60 গ্রাম আছে কোথায়, 100 গ্রামে। 60 গ্রাম আছে 100 গ্রামে, তাহলে 60 গ্রামটা কি, 60 গ্রাম হচ্ছে দ্রাব্যতা, এটা দেওয়া আছে। এরপরে বলছে এই তাপমাত্রায় 15 গ্রাম লবণ আমরা যোগ করব। তো 15 গ্রাম লবণটা কি, এটা হচ্ছে আমাদের দ্রব। 15 গ্রাম লবণ কি, দ্রব, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এটাকে হচ্ছে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এরপর হচ্ছে বলছে প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন। আচ্ছা তুই চিন্তা কর, তুই ধর একটা পাত্রের মধ্যে পানি নিলি, আর এখানে হচ্ছে দ্রব নিলি, এবার দ্রবটাকে টুক করে যোগ করে দিলি এখানে, তাহলে তোর হাতে যেটা যোগ করবি সেটা কি, দ্রব। কত গ্রাম, ওই যে 15 গ্রাম। আর যেটাতে যোগ করবি মানে শরবত বানাবে যেটা দিয়ে পানি, এটা কি, এটা হচ্ছে দ্রাবক। তাহলে আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে দ্রাবক। মানে কি, মানে হচ্ছে বড় হাতের এম, বড় হাতের এম। তাহলে কি আছে ভাইয়া, দ্রাব্যতা দেওয়া আছে, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি। দ্রব দেওয়া আছে, ছোট হাতের এম দেওয়া আছে, বড় হাতের এম বের করতে বলছে। এটা যদি তুই না পারিস কোনো সমস্যা নাই, তোর বাসায় ক্লাস 4-5 ছোট ভাই বোন থাকলে ওদেরকে বলবি, ওরা করে দিবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এস ইকুয়াল টু কি, ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু 100। এবার আমার এস এর মান কত দেওয়া আছে, ওই যে 60 দেওয়া আছে, 60 ইকুয়াল টু ছোট হাতের এম কত, ওই যে 15 হচ্ছে আমার ছোট হাতের এম। এবার বড় হাতের এম কত জানি না, ইন্টু 100। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশন করলে বড় হাতের এম কত আসবে, বড় হাতের এম দ্রাবকের মান যত আসবে তত। বলছে 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ পানির প্রয়োজন, দ্রাবক প্রয়োজন। এটা ক্যালকুলেশন করলে যাচ্ছে, এইটুকু ক্যালকুলেশন যে তোমরা পারবা এটা আমি বিশ্বাস করতে চাই, ঠিক আছে? ওকে, কত হয় অ্যান্সার কাটাকাটি করলে, এই 15 দিয়ে যদি এটার কাটি 4, তাহলে এম, এম এর মান কত আসে, এম এর মান মনে হয় 25 আসার কথা, 25 গ্রাম আসার কথা। দেখো পারছো কিনা। হুম 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 25 গ্রাম, 25 গ্রাম, এই তো, সুন্দর 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 সুন্দর। এখন ভাই একটা জিনিস খেয়াল করবি, কখনো কখনো দেখবি যে আমরা এখানে কি নিছি, গ্রাম পার 100 গ্রাম নিছি না, আমরা নিছি হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। তার মানে আমার অ্যান্সারটা কি হবে, গ্রামে হবে, 25 গ্রামে হবে। হ্যাঁ, তো যেখানে যে সম্পৃক্ত দ্রবণের কথা বলা থাকে, সেখানে কখনো কখনো দেখবি যে এই অ্যান্সারটা এমএল এ দেওয়া, মিলিলিটারে দেওয়া থাকতে পারে। তো সেটা দেখে অবাক হওয়ার কিছু নাই, কারণ আমাদের আপেক্ষিক গুরুত্ব যদি সেম থাকে, হ্যাঁ, একটা টার্ম আছে আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব রো, এই রো ইকুয়াল টু যদি আমরা 1 ধরি, রো ইকুয়াল টু কি ধরি, 1 ধরি, রো ইকুয়াল টু 1 হলে হলে ছোটবেলায় আমরা কি শিখছি, রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু হচ্ছে এম বাই রো, এম বাই রো, ঠিক আছে? তাহলে এখন বাচ্চারা দেখো এম এর মান কত, এম কি গ্রাম, কত 25 গ্রাম, এম এর মান কত 25 গ্রাম, এম এর মান হচ্ছে
25 গ্রাম। আর রো এর মান কত? রো এর মান 1। তাহলে আলটিমেটলি ভি যেটা, ভি কত? 25। আর ভি কি ভাইয়া? ভি হচ্ছে আয়তন না? তা আয়তন একক কি হবে? এমএল হবে। তো এটা আমরা যখন আমাদের রো ইকুয়াল টু 1, তখন 1 গ্রাম সমান 1 ml, 25 গ্রাম সমান 25 ml, 500 গ্রাম সমান 500 ml, 300 গ্রাম সমান 300 ml। ক্লিয়ার? এটা কখন? এটা যখন রো ইকুয়াল টু 1। তো কোনো বইয়ে তুমি যদি দেখো যে গ্রাম পার 100 গ্রামে আমরা ম্যাথ করতেছি কিন্তু অ্যান্সার ml এ দেওয়া, এটাতে তো ভয় পাওয়ার কিছু নেই। এর মানে হচ্ছে এর মানে হচ্ছে রো এর মান 1, রো এর মান 1 মানে হচ্ছে আমার 25 গ্রামকে আমরা কি লিখতে পারবো? 25 গ্রামকে আমরা 25 ml, 25 ml লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি? কি রে আছে না তো খুশি কেন তুই? কার লগে চ্যাটিং করো? সবাই বুঝছি কিনা বলো? আরে আমার এক ফ্রেন্ড ইবু খান, হ্যাঁ, অনেক ছোটবেলার ফ্রেন্ড, আজে বাজে কথা লিখছে আমাকে আর কি, ওটা রিপ্লাই দিচ্ছি, আমার সাথে রিপ্লাই দিয়ে মজা হচ্ছে। অশিক্ষিত তো এলাকার, মানে আজকে ও ফার্মেসির মালিক হয়েছে। 2018 সালে ওরে মনে হয় আমি কথায় কথায় মানে মজা করে মনে বলছিলাম, কিরে তোর শার্ট তো ময়লা, ওই কথা নিয়ে আসে আজকে ধরছে যে ফার্মেসির মালিক হয়েছে, কিরে আমি ফার্মেসির মালিক হয়েছি আজকে, ইয়া তুই আমার 2018 বলছিলি আমার শার্ট ময়লা, তুই তো ফকির নিয়েছিলি, তুই আমদার আমি যে আমি বলতে ইজি কই তুই সায়েন্স পড়ছস, সায়েন্স পড়ে কি করছস, ডাক্তার তো হইতে পারোস নাই, এইগুলা লিখে এইগুলা দেখে মজা পাচ্ছি, বুঝছেন ভাই? ঠিক আছে, চ্যাটিং করে সেই বাচ্চা গেলে ফিল পাচ্ছে, অস্থির। সারা দিস আমি একটু চ্যাটিং করবো ওর সাথে। ডাক্তার হইতে পারি নাই সায়েন্স পড়ে। আচ্ছা বাচ্চারা, নেক্সট ম্যাথ আমাদের বলছে 8.5 গ্রাম লবণ, 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে। 25 গ্রাম কোথায়? পানিতে। তাহলে কি 8.5 গ্রাম লবণ মানে কি? এটা হচ্ছে আমার দ্রব, এটা হচ্ছে দ্রব মানে এম, তাই না? আর 25 গ্রাম পানিতে আমরা দিব, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার বড় হাতের এম, দ্রাবক। দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে এই তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত? কি নির্ণয় করতে বলছে? দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। দ্রাব্যতা মানে এস নির্ণয় করতে বলছে। এস, এস এর মানটা এস ইকুয়াল টু হোয়াট? তো বাকি কাজ আমার মনে হয় যে তোমরা পারবা। এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100। এখান থেকে ছোট হাতের এম কত? 8.5 গ্রাম, বড় হাতের এম কত? 25 গ্রাম ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আমাদের অ্যান্সার। এইটুকু ক্যালকুলেশন যে তোমরা করতে পারো এই বিশ্বাস আমি তোমাদেরকে করতে চাই। আমি হোপফুলি তোমরা আমাকে আশাহত করবা না, ঠিক আছে? এই বিশ্বাসের মান সম্মান তোমরা রাখবা। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। এটা পারবা, এটার আহামরি কিছু না, পরেরটাতে যাই। ওকে, এবার কি বলছে ভাইয়া? এবার বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণকে নেওয়া হলো। ফাইন। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড অবশেষ পাওয়া গেল। এবার বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? ওকে ফাইন। তাহলে প্রথমে আসি। প্রথমে বলছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এটা কি? এটা হচ্ছে দ্রবণ। 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। বলছে এটাকে আমরা বাষ্পীভূত করব, হিট দিব। হিট দিয়ে পানিটা উড়ে গেলে এই 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড আমরা পাই, ঠিক আছে? এবার বলছে যে এই তাপমাত্রা অমুকের দ্রাব্যতা কত? দ্রাব্যতাটা জানতে চাইছে। তো ডিয়ার স্যাররা, প্রিয় স্যাররা, আপনারা কি বলেন? 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তাই না? দ্রবণ হচ্ছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। দ্রবণ মানে কি ভাইয়া? দ্রবণ মানে হচ্ছে দ্রব যোগ দ্রাবক, তাই না? তাহলে আমরা ইকুয়াল টু দ্রবণ ইকুয়াল টু কি লিখতে পারি? দ্রবণ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এম যোগ বড় হাতের এম, তাই না? ছোট হাতের এম যোগ বড় হাতের এম, এইটা। এখন ভাইয়া এখানে খেয়াল কর, এখানে বলছে 5.295 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড আছে। মনে কর তুই 1 গ্লাস পানি নিলি, নিয়ে তার মধ্যে 1 গ্লাস পানির মধ্যে তুই মনে কর 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে তুই হচ্ছে মিশায় দিলি, তারপর এটা হিট দিলি। হিট দেওয়ার পরে পানিটা উড়ে চলে গেল
100°C তাপমাত্রা পানি উড়ে যায়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801°C, তার মানে সোডিয়াম ক্লোরাইড এত সহজে যাবে না। তো পানি উড়ে চলে গেলে নিচে তুই দেখবি যে ওই 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তো এইখানে আমরা পাইছি কত, 5.295। তার মানে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড দিছিলাম কতটুকু, 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্রব, যেটা আমরা যোগ করেছিলাম, তাই না? তাহলে এই যে 5.295 এটা কিসের মান, এটা হচ্ছে ছোট হাতের এম, মানে হচ্ছে আমাদের দ্রবের মান। কিসের মান? দ্রবের মান। তাহলে এখন দেখ ভাইয়া, আমাদের দ্রবণ ছিল কতটুকু, 20 গ্রাম, এর মধ্যে দ্রব কতটুকু, 5.295 গ্রাম। তাহলে বাকিটা কি, বাকিটা হচ্ছে পানি, যেটা উড়ে চলে গেছে। ওই পানিটা কি, দ্রাবক, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা যদি ওই দ্রবণের মান বসাই দিই, দ্রবণ হচ্ছে 20 গ্রাম ইকুয়াল টু দ্রব কত, দ্রব হচ্ছে 5.295 প্লাস এম, এম কি, এম হচ্ছে আমাদের দ্রাবক। এখান থেকে আমরা এম এর একটা মান পাবো। এম এর মানটা কত হয় ভাইয়া, একটু বের করতো, এম এর মানটা কত হয়? ক্যালকুলেটরসম্যান, ক্যালকুলেটর যোদ্ধারা একটু বের করে এম এর মানটা কত হয়। ও তোমরা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো নাকি? আরে সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, তাহলে এম এর মান বের করে কি হবে, আমিও ম্যাথ করে ফেলি। তাহলে এখানে কি পাবো, এখানে একটা কি পাবো, এখানে একটা মান পাবো, তাই না? এখানে এম এর একটা মান পাবো। এবার এই মানটাই আমরা কি করব, এই মানটা হচ্ছে আমরা বসায় দেব, এই মানটাই আমরা বসায় দেব। কোথায় বসায় দেব, সূত্রে বসায় দেব। আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ছোট হাতের এম বাই বড় হাতের এম ইন্টু 100। এইবার ছোট হাতের এম কত, 5.295 ডিভাইডেড বাই একটা বাক্স, যেটা পেয়েছিলাম এখানে, ইন্টু 100, বাক্স 100, যেটা আসবে সেটা নতুন বাক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বাচ্চারা পারবি না, সহজ জিনিস পারবো সবাই, সবাই পারবো। তোরা অলরেডি অ্যান্সার দিয়ে দিছিস, তো এই জন্য আমি অত প্যারা নিলাম না। অ্যান্সার কত আসছে, ম্যাক্সিমাম 36, তাই না? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা অ্যান্সার। এখন ক্যালকুলেশনে যদি ভুল করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, ফাইন। তাহলে বাকিটুকু আমরা পারবো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যাই পরের ম্যাথে, দেখি পরে আমাদের জন্য কি আছে। 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট দ্রবণ। 300 গ্রাম পানিতে, হ্যাঁ, 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট, 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা যায়। এবার হচ্ছে ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এবং মোল পার লিটার, এই দুই এককে বের করো। কোন কোন একক, একটা হচ্ছে গ্রাম পার লিটার আর একটা হচ্ছে মোল পার লিটারে বের করতে বলছে। ফাইন, তো খুবই সিম্পল, এটার জন্য কোনো আলাদা সূত্রর দরকার নাই। এটার জন্য কোনো আলাদা কি নাই, কোনো সূত্রের দরকার নাই, কোনো সূত্রের দরকার নাই। আচ্ছা দেখো, তাহলে আমার কত, 75 গ্রাম, এটা কি, এটা হচ্ছে আমার দ্রব। 75 গ্রাম এটা হচ্ছে আমার দ্রব, এই 300 গ্রাম এটা কি, এটা হচ্ছে দ্রাবক। 300 গ্রামটা কি, 300 গ্রাম হচ্ছে দ্রাবক, 300 গ্রাম হচ্ছে দ্রাবক। ওকে, এইবার এইটাকে আমরা কি করব, গ্রাম পার লিটার একবার বের করব আর মোল পার লিটারে বের করব। তো এইটার ক্ষেত্রে খুব সিম্পলি চিন্তা কর, আমি ওই যে এককের পরিবর্তন দেখাইছিলাম না আমরা, এককের পরিবর্তন, ওইভাবে আমরা এটা করতে পারবো যে দ্রাব্যতা ইকুয়াল টু আমার গ্রাম পার লিটার, মানে কি ভাইয়া, যে পার লিটারে কত গ্রাম দ্রবীভূত আছে, তাই তো? এখন আমাদেরকে কিন্তু পানির আয়তনটা বলে দেওয়া আছে, যে পানির আয়তনটা 300 গ্রাম। একটু আগে ভাইয়া কি বলছিলাম, যে আমাদের রো ইকুয়াল টু যদি 1 হয়, রো ইকুয়াল টু 1 হলে এই 300 গ্রাম পানি
300 গ্রাম পানি, পানি বলছে না, পানি ইকুয়াল টু কত, 300 ml পানি, তাই না? এখানে কি রো এর মান দেওয়া আছে? রো এর মান দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দিছে গ্রামে, চাইছে লিটারে। আর মামার বাড়ির আবদার, তুমি দিলা গ্রাম, চাইলা লিটার, রো এর মান দিলা না, তো তুমি যেমন দেও নাই আমরাও তোমারে গুনবো না, আমরা নিজেদের মতো কি করব, ধরে নিব। আর সায়েন্সে ধরাধরিতে কোনো সমস্যা নেই, ধরি এক্স ইকুয়াল টু পৃথিবী, ওয়াই ইকুয়াল টু চান্দের দেশ, জেড ইকুয়াল টু উগান্ডা, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা, আমরা যা খুশি তা ধরতে পারবো, যা খুশি তা ধরতে পারবো। তা এখন যেহেতু রো এর মান দেওয়া না, আমরা ধরে নিচ্ছি 1। তাহলে 300 গ্রাম পানি মানে কি 300 ml পানি। এখন এটাকে যদি আমরা লিটারে নিয়ে নেই, তাহলে এটাকে লিটারে নিলে কত হবে? এই 300 ডিভাইডেড বাই 1000, 1000, হ্যাঁ, ইকুয়াল টু কত, 0.3 লিটার, 0.3 লিটার। তাহলে এখন বলছে কি ভাইয়া, গ্রাম পার লিটারে বের করতে বলছে। এখন তোমার দ্রব আছে কত? তোমার দ্রব আছে হচ্ছে 75 গ্রাম, কত লিটারে আছে? 0.3 লিটারে আছে, 0.3 লিটারে আছে। তাহলে দেখ, গ্রাম 75 গ্রাম আছে 0.3 লিটারে, এটাই কি গ্রাম পার লিটার। এটা কি 75 গ্রাম, 75 গ্রাম আছে কত, 0.3 লিটারে, শেষ, শেষ। 75 গ্রাম আছে কত লিটারে? 0.3 লিটারে, 0.3 লিটারে, তাহলে শেষ হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেছে কি আমার, এটাই হয়ে গেছে কি আমার গ্রাম পার লিটারের অ্যান্সার হয়ে গেছে। এখন এটা করলে কত আসে দেখতো, যদি 10 দেই, 3 25 50, 250 হবে। তাহলে 250 গ্রাম পার লিটার, 250 গ্রাম পার লিটার। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আবার আমাদেরকে বলছে না, এটা করলে হবে না, তুমি মোল পার লিটারে বের করবো, মোল পার লিটার। এখন ভাইয়া মোল পার লিটার কোথা থেকে কোথায় যাব, কোথা থেকে কোথায় যাব, মনোযোগ দিয়ে। আমরা গ্রাম পার লিটার থেকে কোথায় যাব, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে লিটার কিন্তু দুই জায়গায় আছে, লিটার এখানেও লিটার, এখানেও লিটার, তাহলে লিটার নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা কোথায়? এই গ্রামটাকে মোলে নিতে হবে, গ্রামটাকে মোলে নিতে হবে। এখন গ্রাম মোলে নেওয়ার সূত্র কি? এই যে n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখান থেকে লিখতে পারি এই ডাব্লিউ, এই যে গ্রাম, গ্রামটাকে কিসে নিব, মোলে নিব। আচ্ছা, মোলে নিলে তো এখান থেকে মান বসায় দেই। তাহলে ডাব্লিউ কত আছে আমাদের? ডাব্লিউ আছে 250 গ্রাম, ডিভাইডেড বাই বড় হাতের এম, কার? এই যে কপার সালফেট আছে, এই কপার সালফেট। এখন কপার সালফেটের এম কত, যোগ করো। কপার সালফেটের এম কত, যোগ করো। 159.5 হওয়ার কথা, একটু যোগ করে দেখো কপার সালফেটের এম কত। তোমাদের সায়েম ভাইয়াকে আবার আজকে শয়তানে নাড়তেছে। এখন শয়তানের কাজই হচ্ছে নাড়ানাড়ি করা, কিন্তু তুমি শয়তানের নাড়ায় সাড়া দিবা কিনা এটা তোমার চয়েস। কিন্তু তোমাদের সায়েম ভাইয়া মাশাল্লাহ, শয়তানের সাথে তার এত ভালো সম্পর্ক, সে শয়তান ডাকলেই সাড়া দিচ্ছে, শয়তান ডাকলেই সাড়া দিছে। তো সায়েম, সাবধান, সাবধান হও, তা না হইলে চাচ্চু যে কোনো সময় তোমাকে ধুয়ে দিতে পারে। ওকে, 250 গ্রাম পার লিটার, একটা পারছো ভাইয়া। ফার্স্টে 100 গুণ হলো না কেন? আচ্ছা, 100 গুণ হলো না কারণ ওই যে আমরা যে সূত্রটা ব্যবহার করি গ্রাম পার 100 গ্রামের জন্য, কিন্তু এখানে যখন বলছে গ্রাম পার লিটার, তখন আমরা এটাকে লিটারে কনভার্ট করে নিয়ে আসছি, ওই সূত্র দিয়ে করিনি। ভাইয়া বলছি না যে এই ম্যাথটার জন্য সূত্র না, এই ম্যাথটার জন্য কি এই ম্যাথটার জন্য হচ্ছে নর্মাল চিন্তা ভাবনা যে আমার 1 লিটারে কতটুকু আছে। এখানে আমাদেরকে 0.3 লিটার দিছে, তার মধ্যে কতটুকু আছে, শেষ। সব ম্যাথ তো আর এক স্ট্রাকচারে হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার থাকতে পারে না, ওই রকম আর কি, হ্যাঁ। আচ্ছা, 159.5, তাহলে আমরা এখানে মানটা বসায় দিব 159.5। তাহলে এইবার এটা কি আর গ্রাম আছে? এটার গ্রাম না, এটা হয়ে গেছে কি মোল, আর পার লিটার, পার লিটারের জায়গায়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে, যেটা আসবে সেটাই হচ্ছে আমার মোল পার লিটারের অ্যান্সার। অ্যান্সার ক্লিয়ার? হোপফুলি আমরা পারবো, তাই না? হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ।
ঠিক আছে, পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা খুব সিম্পল যে 300 গ্রাম পানিতে এত গ্রাম কপার সালফেট দিলাম, দিলে লবণ দ্রবীভূত করা যায়। ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা আমাদের দুইটা বের করতে বলছে, একটা গ্রাম পার লিটারে, একটা মোল পার লিটারে। তো এটার ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করিনি, আমরা জাস্ট যে 1 লিটারে কত গ্রাম দিব ওইটাই হচ্ছে আমার লিটারের দ্রাব্যতা। তো আমরা এই মানটাকে লিটারে কনভার্ট করে নিছি, কনভার্ট করে জাস্ট বসায় দিছি গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার শেষ। এবার এই গ্রামটাকে আবার কি করব আমরা, মোল পার লিটার নিব। তো মোল পার লিটার সূত্র কি, গ্রাম থেকে মোলে যাব কিভাবে, n ইকুয়াল টু W/m। তো ওই 250টাকে যখন আমি মোলে নিয়ে নিছি তখন এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, মোল মোল পার লিটার, মোল পার লিটার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যাই পরেরটাতে। আচ্ছা, পরেরটা কি বলছে ভাইয়া, বলছে 35°C তাপমাত্রার 1.25 আপেক্ষিক গুরুত্ব, 1.25 আপেক্ষিক গুরুত্ব 50 ml সম্পৃক্ত দ্রবণে, 50 ml সম্পৃক্ত দ্রবণ। তাহলে 50 mlটা কি, 50 ml হচ্ছে দ্রবণ। কোন দ্রবের 12.5 গ্রাম দ্রবীভূত আছে, তার দ্রব কত, দ্রব হচ্ছে 12.5 গ্রাম। বলছে ওই তাপমাত্রায় দ্রবের দ্রাব্যতা নির্ণয় করো, দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল জিনিস। দেখ ভাইয়া, একটা ছোট্ট হিন্টস দেই তোদেরকে, সবসময় মনে রাখবি এই যে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে মানে তোকে কি বুঝাইতেছে, তোকে বুঝাইতেছে যে দেখ এই বোকা ছেলে বোকা মেয়ে, দেখ এখানে 50 ml দিছি, সাথে তোদেরকে আমি আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছি, তার মানে তোকে বুঝাইতেছি mlটাকে তুই গ্রামে নিয়ে যা। আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে মানেই বুঝতে হবে যে আমাদের এখানে আমাদের কি করতে হবে, ওই ইটা কনভার্ট করে দিতে হবে, আমাদের যে ইউনিটটা আছে, এককটা আছে, সেটা কনভার্ট করে দিতে হবে। কারণ কি, কারণ ওই যে আমাদের গ্রাম দেওয়া আছে, দ্রব দেওয়া আছে কি গ্রামে, তাহলে দ্রাবক যদি আমরা গ্রামে নেই তাহলে গ্রাম পার 100 গ্রাম যে একক, সেই এককে নিয়ে আসতে পারবো, তাই না? তো এইটা তারা দ্রবণ দিছে ml, কিন্তু সাথে দিয়ে দিছে কি আপেক্ষিক গুরুত্ব। তার মানে আমাদেরকে কি বুঝাইতেছে, আমাদেরকে বুঝাইতেছে যে তুমি এই দ্রবণটাকে গ্রামে নিয়ে যাও, গ্রামে নিয়ে যাও। তাহলে দেখ আমরা শুরুতে কি করব, দ্রবণটাকে, এই দ্রবণটাকে গ্রামে নিয়ে যাব, দ্রবণটাকে গ্রামে নিব। আমরা ছোটবেলায় কি শিখছি, রো ইকুয়াল টু m/v, এখান থেকে কি বের করব, m বের করব। তাহলে m ইকুয়াল টু রো ইন্টু ভি। রো কত ভাইয়া, রো হচ্ছে 1.25, 1.25 ইন্টু ভি কত, ভি হচ্ছে 50 ml, 50। তাহলে কত হয় দেখতো ভাইয়া, 50 থেকে 50, 5 25 125, মানে হচ্ছে 12.5, এটা মনে হয় 62.5 হয়, 62.5 গ্রাম। দেখতো 62.5 গ্রাম হওয়ার কথা, ঠিক আছে? তো এইবার আমাদেরকে বলছে যে এই 62.5 গ্রাম কি, এই 62.5 গ্রাম হচ্ছে তোমার দ্রবণ, কি দ্রবণ, হ্যাঁ। এবার বলছে তোমার দ্রবণ হচ্ছে 62.5 গ্রাম, দ্রব হচ্ছে 12.5 গ্রাম, দ্রাব্যতা কত, কি কত, দ্রাব্যতা কত। তাহলে এবার আমরা দ্রাব্যতা বের করব, দ্রাব্যতা বের করব। তো আমাদের দ্রব কত, দ্রব এম কত, এম হচ্ছে 12.5। তাহলে বড় হাতের এম কত হবে, দ্রাবক কত হবে, দ্রাবক কি, এই যে আমরা আগের ম্যাথে শিখেছিলাম, এই যে এটা, যে দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। তাহলে দ্রাবক ইকুয়াল টু কি হবে, দ্রাবক ইকুয়াল টু হবে দ্রবণ মাইনাস দ্রব, তাই না? দ্রাবক ইকুয়াল টু হবে দ্রবণ মাইনাস দ্রব। তো দ্রবণ কত ভাইয়া, দ্রবণ হচ্ছে 62.5, 62.5 বিয়োগ আমার দ্রাবক কত, দ্রব কত, দ্রব হচ্ছে 12.5। তাহলে দ্রাবক কত আসতেছে, দ্রাবক আসতেছে 50 গ্রাম। তাহলে আমার এম কত, 12.5 গ্রাম, দ্রব হচ্ছে 12.5 গ্রাম, দ্রাবক হচ্ছে 50 গ্রাম, দ্রাব্যতা কত। তো এবার দ্রাব্যতা বের করার কোনো ঘটনা, কোনো ঘটনাই না, আমরা পারবো, কারণ আমরা সূত্র জানি এস ইকুয়াল টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম ইন্টু 100। এর মধ্যে ছোট হাতের এম কত, 12.5, বড় হাতের এম হচ্ছে 50 ইন্টু 100। এই 50 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 50 দুগুণে 100 আর 12 দুগুণে 12.5 কত, 25। তাহলে আমার দ্রাব্যতা কত, দ্রাব্যতা হচ্ছে 25, কত, 25। পারবো? স্যাররা বুঝছেন, পারবো এটা?
25 25 25 25, ঠিক আছে, সুন্দর সুন্দর, ক্লিয়ার। তাহলে আমরা পারবো এটা 25, সহজ জিনিস কিন্তু একদম সহজ। এগুলো হচ্ছে বেসমেন্টের ম্যাথ, মাত্র আমরা শুরু করতেছি। তারপরে আমরা ওই যে তাপমাত্রার প্রভাবের ম্যাথ করব, হেনরির ধ্রুবকের ম্যাথ করব, তারপর হচ্ছে আমরা দ্রাব্যতার গুণাঙ্কের ম্যাথ করব, সময়ায়ন প্রভাবের ম্যাথ করব, তারপরে জটিল যৌগের ম্যাথ করব। হ্যাঁ, মানে মোটামুটি এই যে যতগুলো টপিকের কথা বললাম, এক একটা টপিকের ম্যাথ একদিন করে লাগবে। তাহলে বুঝ আমরা কি পরিমাণ ম্যাথ করব সামনে। তো এই জন্য এগুলা কেন স্লো যাচ্ছি, এগুলো হচ্ছে তোমার বেসমেন্ট। বেসমেন্ট, এরপরে এখান থেকে তুমি হচ্ছে সামনে আগাবা, ক্লিয়ার। ওকে, পরেরটা দেখি আমরা। পরেরটা বলছে 1.12 আপেক্ষিক গুরুত্বের 90 ml সম্পৃক্ত দ্রবণে কোনো দ্রবের 10 গ্রাম আছে, এই তাপমাত্রায় দ্রাব্যতা নির্ণয় করো। একদম সেম, তাই না? একদম সেম। আমরা প্রথমে কি করব? প্রথমে এই দ্রবণটাকে কি করব? ml-টাকে গ্রামে নিয়ে যাব। তারপরে যে দ্রব আছে, দ্রাবক বের করব, দ্রাব্যতা বের করব। এটা হচ্ছে তোমাদের হোম কাজ। হোম কাজ, হোম কাজ মানে কি? হোম কাজ মানে হচ্ছে বাড়ির ওয়ার্ক, বাড়ির ওয়ার্ক। ঠিক আছে, এটা বাড়ির ওয়ার্ক, এটা তুমি পারবা। আচ্ছা, কি বলছে? M62, আমার ভাই আসাদুল ইসলাম বলছে M62.5 আবার M12.5 হয় কেমনে? কোনটা রে ভাইয়া? কোথায় M তুই 62.5 পাইলি? আচ্ছা, এই যে এমটা, এই এমটা বুঝছি, এই এমটা হচ্ছে মূলত ডাব্লিউ। এই এমটা কি? এই এমটা কার ভর? এই যে দেখ, দ্রবণের ভর। এখন তুই যদি এটা এম দেওয়াতে কনফিউশন ফিল করিস, তাহলে এটাকে তুই হচ্ছে ডাব্লিউ দিয়ে লিখবি। যারা যারা এটাতে কনফিউশন পড়ে যায়, তারা এটাকে ডাব্লিউ দিয়ে লিখবো। তাহলে এটা কি? এটা মূলত ডাব্লিউ। এই ভরটা কার? এই ছোট হাতের এম বা এই ভরটা কার? এই ভরটা হচ্ছে ডাব্লিউ। এই ভরটা কার? এটা হচ্ছে দ্রবণের, দ্রবণের, ঠিক আছে। আর এই ছোট হাতের এম কার? দ্রব, ওই যে দ্রব। তো সমস্যা নেই, এই ছোট হাতের এটাকে তোমরা ডাব্লিউ দিয়ে লিখো। হ্যাঁ, ডাব্লিউ দিয়ে লিখো। গোলায় ফেলছো যেহেতু, তাইলে আর একই লেটারে থাকার দরকার নেই, ডাব্লিউ তে লিখো। ওকে, এই ম্যাথটা সেম, কোনো সমস্যা নাই। পরেরটাতে যাই আমরা। পরেরটাতে কি বলছে ভাইয়া? বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। 5 গ্রাম কি? 5 গ্রাম হচ্ছে অবশেষ, মানে এক্সট্রা থাকতেছে শেষে। বলছে এই তাপমাত্রায় একই সমানের 100 গ্রাম, মানে এই তাপমাত্রায় একই দ্রবণের 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে উহাতে আর কত গ্রাম লবণ যোগ করা লাগবে? অর্থাৎ কতটুকু লবণ বাইরে থেকে যোগ করতে হবে, আমি বোঝাইতেছি। দেখ, এবার বলছে যে তাপমাত্রায়, ওই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেয়া আছে কত? 40 গ্রাম পার 100 গ্রাম, 40 গ্রাম পার 100 গ্রাম। আচ্ছা, এবার আমি ম্যাথটা বুঝাই। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে তুমি একটা ধরো, দাঁড়াও দেখাইতেছি। খাবি লবাইন? দেখ, তো ধরো এটা একটা দ্রবণ। এই দ্রবণটাকে তুমি কি করলা? এখানে কত নিলা তুমি? এই যে 25 গ্রাম একটা অসম্পৃক্ত দ্রবণ নিলা, না 25 গ্রাম দ্রবণ নিলা, দিয়ে তুমি হিট দিলা, হিট দিলা। হিট দিলে তুমি পানিটা উড়ে গেল। পানি উড়ে গেলে তুমি দেখলা কি এখানে 5 গ্রাম দ্রব অবশেষ আছে। কত আছে? 5 গ্রাম। কত থেকে পাইছো? এই যে 25 গ্রাম থেকে তুমি কতটুকু পাইছো? 5 গ্রাম অবশেষ পাইছো। ঠিক আছে, তো আগে এটা লিখি আমরা। এটা লিখি যে 25 গ্রাম থেকে, 25 গ্রাম দ্রবণ থেকে অবশেষ পাই কত? অবশেষ পাই হচ্ছে 5 গ্রাম। ঠিক আছে, এই যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে তুমি বাষ্পীভূত করলে 5 গ্রাম অবশেষ পাওয়া যায়। এবার বলছে যে এই একই তাপমাত্রায় একই দ্রবণের, এই সেম দ্রবণটারে, যেই দ্রবণের 25 গ্রামকে তুমি হিট দিছো, হিট দেওয়ার পর 5 গ্রাম অবশেষ পাইছো, এই দ্রবণেরই 100 গ্রামকে তুমি হিট দিবা। বলছে 100 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করা লাগবে?
এখন এই যে 25 গ্রাম দ্রবণ, সেখানে তুমি আসলে কত পাইছো? 25 গ্রামে কতটুকু পাইছো? 5 গ্রাম পাইছো। তাহলে তুমি যদি 100 গ্রামকে সম্পৃক্ত করতে চাও, তোমার আগে জানতে হবে না যে 100 গ্রামে কত গ্রাম আছে? জানতে হবে না? তাহলে তুমি দেখো যে 25 গ্রাম দ্রবণ থেকে অবশেষ পাই 5 গ্রাম, তাহলে 100 গ্রামকে যদি আমি পুরো 100 গ্রামকে যদি আমি হিট দিতাম তাহলে কতটুকু পাইতাম? তাহলে 1 গ্রাম থেকে পাই কত? 1 গ্রাম দ্রবণ থেকে অবশেষ পাই হচ্ছে 5/25 গ্রাম। সুতরাং 100 গ্রাম দ্রবণ থেকে অবশেষ পাই হচ্ছে 5 × 100/25 গ্রাম ইকুয়াল টু 20 গ্রাম। কত গ্রাম? 20 গ্রাম। এখন ভাইয়া খেয়াল করে দেখ যে দ্রবণটা কত? 100 গ্রাম। দ্রবণটা কত? 100 গ্রাম। তার মধ্যে এই 20 গ্রাম কি? 20 গ্রাম হচ্ছে দ্রব। 20 গ্রাম কি? 20 গ্রাম হচ্ছে দ্রব। এই 100 গ্রাম দ্রবণকে যখন আমরা হিট দিব অবশেষ পাবো 20 গ্রাম। তাহলে এই 20 গ্রাম কি এর মধ্যে আছে? 20 গ্রাম এর মধ্যে আছে। তাহলে এখানে দ্রাবক কতটুকু ভাইয়া? দ্রাবক কতটুকু? দ্রাবক এম কতটুকু? এই 100 বিয়োগ 20 কত? 80 গ্রাম। তাহলে আমাদের এখানে দ্রাবকটা কি? দ্রাবক হচ্ছে কত? দ্রাবক হচ্ছে 80 গ্রাম। দ্রাবক হচ্ছে 80 গ্রাম। ঠিক আছে? 80 গ্রাম পাইলাম। 80 গ্রাম পাইলাম। ঠিক আছে? 80 গ্রাম পাইলাম। এইবার এখন কথা হচ্ছে যে আসলে এখানে প্রশ্নটা কি করছে? আমরা প্রথমে কি করলাম? বের করলাম যে 100 গ্রামের মধ্যে কতটুকু আছে। তো 100 গ্রামের মধ্যে 20 গ্রাম আছে। 20 গ্রাম আছে। পানি কতটুকু? 80 গ্রাম। তাহলে এখন আমাদের জানা উচিত যে 80 গ্রামকে সম্পৃক্ত করতে আসলে কতটুকু যোগ করা লাগতো। আমরা যে 20 গ্রাম যোগ করলাম, এই 20 গ্রামে সে সম্পৃক্ত হবে কিনা বা হইছে কিনা, আরো যোগ করা লাগবে কিনা, সেটার জন্য আমাদের জানা উচিত যে এই 80 গ্রামে আসলে কতটুকু লবণ থাকতে পারত। তো তার জন্য আমাদের একটা ইনফরমেশন দিছে যে দ্রাব্যতা 100-তে 40, মানে 100 গ্রামকে সম্পৃক্ত করতে আমাদের 40 গ্রাম লাগবে। এই দ্রাব্যতা 140 গ্রাম ইন 100 গ্রাম মানে কি? মানে হচ্ছে 100 গ্রামের মধ্যে 40 গ্রাম দ্রবীভূত হতে পারে। 100 গ্রামকে সম্পৃক্ত করতে 40 গ্রাম লাগতো। হ্যাঁ, তাহলে দেখো এবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো হচ্ছে যে 100 গ্রাম দ্রবণকে 100 গ্রাম দ্রবণকে সম্পৃক্ত করতে বা আমরা সূত্র দিয়েও যদি ডিরেক্ট বসায় দিই, সূত্র দিয়ে যে আমাদের এখানে দ্রাব্যতা হচ্ছে 40, দ্রাবক হচ্ছে 80, দ্রব কত, ডিরেক্ট সূত্র দিয়ে বসায় দিই, ঐকিক নিয়মে না যায়। হুদায় ঐকিক নিয়মে গিয়ে অঙ্ক বড় করার দরকার নাই। এবার আমরা লিখবো যে আমরা জানি কি? আমরা জানি S = m/m × 100। এখন এখানে S এর মানটা কত ভাইয়া? S এর মান দ্রাব্যতায় যে দেয়া আছে 40 ইকুয়াল টু ছোট হাতের m আমরা জানি না, বড় হাতের m কত? 80। যে আমাদের এই 80 গ্রামকে কি করা লাগবে? সম্পৃক্ত করা লাগবে। প্রশ্নে বলা আছে যে এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে উহাতে আর কত গ্রাম লবণ যোগ করা লাগবে। তো আমরা তার মানে কি? তার মানে যে 20 গ্রাম যে আমরা যোগ করছি, এই 20 গ্রামে কিন্তু সে সম্পৃক্ত হয়নি। এজন্যই জিজ্ঞেস করছে যে আর কতটুকু যোগ করা লাগবে। তাহলে আমাদের বের করা লাগবে যে এখানে আসলে কতটুকু যোগ করা লাগতো, তাই না? ইন্টু 100 যোগ করলে কত হয় দেখতো ভাইয়া? এই 0 0 যদি কাটা যায়, এই 0 কাটা গেলে m = কত? 4 × 8 = 32। তাহলে দেখ আমরা যদি এই 80 গ্রামকে সম্পৃক্ত করতে যাইতাম আমাদের কতটুকু লাগতো? 32 গ্রাম লাগতো। কিন্তু আমরা যোগ করছি কতটুকু? 20 গ্রাম। তাহলে অতিরিক্ত কতটুকু লাগবে? সুতরাং অতিরিক্ত লাগবে কতটুকু? এই 32 বিয়োগ 20 গ্রাম ইকুয়াল টু 12 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি পুরো ম্যাথটা আবার প্রথম থেকে বলবো। হ্যাঁ, পুরো ম্যাথটা প্রথম থেকে বলবো। সবাই মনোযোগ দাও, সবাই আমার দিকে তাকাও। প্রথম থেকে বলি। ধরো কি বলছে প্রশ্নটা?
যে এটা একটা দ্রবণ, এই দ্রবণ থেকে তুমি 20 গ্রাম নিয়ে হিট দিবা, এই যে 25 গ্রাম নিয়ে হিট দিলে 5 গ্রাম থাকে। এবার তোমাকে বলছে এই দ্রবণের 100 গ্রামকে সম্পৃক্ত করতে তোমার কত গ্রাম লবণ যোগ করা লাগবে অতিরিক্ত। তো তোমার মাথায় প্রথমে আসে, আচ্ছা এটাকে যে আমি সম্পৃক্ত করব, আমাকে জিজ্ঞেস করছে অতিরিক্ত কত গ্রাম যোগ করব। তার মানে কিছু তারা এখানে কি করছে, আগে যোগ করে রাখছে। আমার তো এই অ্যামাউন্টটা জানা লাগবে যে কত তারা যোগ করে রাখছে। আমি কি করলাম, পুরো 100 রে হিট দিয়ে দিলাম। 100 রে তো 25 থেকে যদি আমরা পাই 5 গ্রাম, তাহলে 100 থেকে পাবো 20 গ্রাম। তার মানে এই দ্রবণে কতটুকু আছে, 25 এই 100 গ্রাম দ্রবণের মধ্যে কতটুকু আছে, 20 গ্রাম আছে। 20 গ্রাম আছে, 20 গ্রাম কি দ্রব। তাহলে দ্রাবক কত, দ্রাবক হচ্ছে 100 বিয়োগ 20, কত 80 গ্রাম। এখন আমাকে এই 80 গ্রামকে সম্পৃক্ত করতে, এই দ্রাবকটাকে সম্পৃক্ত করতে কতটুকু লবণ লাগবে সেটা জানতে হবে। এবং সেজন্য আমাদেরকে বলে দিছি যে দ্রাব্যতা 40। তো দ্রাব্যতা 40 এস, এস এর মান দেওয়া আছে। দ্রাবক 80, বড় হাতের এম এর মান দেওয়া আছে। ছোট হাতের এম আমাদের বের করতে হবে যে কতটুকু দ্রব যোগ করতে হবে। তো আমরা এস ইকুয়াল টু এম বাই এম ইন্টু 100 দিয়ে করলাম, করে দেখি যে এখানে আমার লাগে হচ্ছে 32 গ্রাম। কত, 32 গ্রাম। তাহলে আমার লাগতো 32 গ্রাম, এখন আমি দিছি 20 গ্রাম, তাহলে অতিরিক্ত আরো কত গ্রাম আমার দেওয়া উচিত, 12 গ্রাম। শেষ। বুঝছি? ক্লিয়ার কিনা বলো? যারা বুঝছো তাদেরকে একটা করে ফান্টা খাওয়াবো। 12 গ্রাম যোগ করা লাগবে, 12 গ্রাম যোগ করা লাগবে। এই তো সুন্দর। সুন্দর সুন্দর, সাবাস। এই তো আলহামদুলিল্লাহ, বুঝছি আমরা, তাই না? সুন্দর। ফান্টার টাকাটা বিকাশে দেন চাচ্ছু। বিকাশে ধরে 20-25 টাকা দিলে এটা আসলে কি তোরে গিফট দিলাম না ভিক্ষা দিলাম, দুইটার মধ্যে পার্থক্য পাওয়া যাবে না। তুই আমার ছোট ভাই, তোর তো আমি গিফট দিব, তাই না? তাই বিকাশে টাকা পয়সা এটা খোঁজা যায়। তোরা একটা ফান্ডটা আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুই একটা কাজ করবি, তোর ঠিকানাটা আমাকে পাঠাবি, আমি তোকে একটা পানটা কি ফান্ডটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ছোট বার্তা দেই যারা হচ্ছে নতুন জয়েন করতেছি, যে ভাইয়া গতকালকের ক্লাস করিনি, আজকের ক্লাস বুঝবো কিনা ভাইয়া এটা। তো তাদের ক্ষেত্রে কি হয় যে অনেকেই ভাবে যে তাইলে আমি তো নতুন শুরু করেছি, আমি ওই প্রথম থেকে ক্লাস শুরু করতে হবে। না, আমরা কি সেগমেন্ট ভিত্তিকভাবে পড়াই না? আমাদের এখানে তো মজাই জিনিসটা এটা, যে সেগমেন্ট আমরা কেন পড়াই, কারণ হচ্ছে তুমি যখন নতুন জয়েন করলা, আমার ক্লাস বোঝার জন্য তোমার সেই প্রথম ক্লাস থেকে, মানে গুণগত রসায়ন পর্ব 1 থেকে শুরু করা লাগবে না। তুমি আমার সেগমেন্টের পর্ব 1 থেকে শুরু করো। অর্থাৎ আমি কি দ্রাব্যতা পড়াইতেছি না? দ্রাব্যতার এর আগে 2টা লেকচার নিছি, দ্রাব্যতা পর্ব 1, পর্ব 2, ছোট ছোট 2টা লেকচার, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। তো তুমি কি করবে, আজকে রাতে ওই ক্লাস 2টা করে ফেলবা, করে আজকের ক্লাস তো তুমি দেখতেছো, নেক্সট রবিবার থেকে তুমি দেখবা যে পুরো দমে ক্লাস বুঝতেছো। তার মানে প্রথম থেকে করা লাগবে না, দ্রাব্যতার লেকচার থেকে করা শুরু করলেই হবে। বুঝছো কি? এই জিনিসটা মাথায় রাখো, কারণ অনেকেই এই প্রশ্নটা করো, আমি করতে পারি না, মানে বারবার অ্যান্সার দিতে পারি না, বা বারবার চোখে পড়ে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা করি, দেখো তো পরের ম্যাথটা পারবা কিনা। পরের ম্যাথটা পারবা কিনা বলো। ক্লিয়ার? এক্স্যাক্টলি সেম ম্যাথ, তাই না? তাই কি বলছে, 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। আচ্ছা, 80 গ্রাম দ্রবণের মধ্যে, এটা দ্রবণ, এর মধ্যে 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। দ্রবণকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অতিরিক্ত লবণের পরিমাণ নির্ণয় করো। প্রয়োজনীয় অতিরিক্ত লবণের পরিমাণ নির্ণয় করো। এর মধ্যে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা দেয়া আছে।
তাহলে আমাদের সেই আগের মতো করে প্রথমে আমাদের কি বের করতে প্রথমে আমাদের দ্রাবক বের করতে হবে। দেখো 80 গ্রাম দ্রবণ, তার মধ্যে 30 গ্রাম লবণ আছে, তাহলে আমাদের দ্রাবক কতটুকু এখানে? এখানে দ্রাবক m ইকুয়াল টু 80 বিয়োগ 30, তার মানে কত? 50 গ্রাম। 50 গ্রাম দ্রাবক। দ্রাবক এর মধ্যে আছে কত? দ্রব আছে কত? দ্রব আছে হচ্ছে 30 গ্রাম। 30 গ্রাম। এখন আমাদেরকে বলছে অতিরিক্ত আরো কত লাগবে। তো অতিরিক্ত কত লাগবে? অতিরিক্ত কত লাগবে আমরা জানি না, বের করব, তাই তো? তো বের করার জন্য আমরা এবার সূত্র বসায় দিব। সূত্র যদি বসায় দিই, সূত্রটা কি ভাইয়া? সূত্র হচ্ছে যে এস ইকুয়াল টু ছোট হাতের এম ডিভাইডেড বড় হাতের এম ইন্টু 100। এখন দ্রাব্যতা দেয়া আছে না, ওই যে দেখো 80 গ্রাম পার 100 গ্রাম, তাহলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা হচ্ছে 80 ইকুয়াল টু ছোট হাতের এম আমরা বের করব, বড় হাতের এম কত? 50 গ্রাম, এই যে 50 ইন্টু 100। এবার আমরা কি করব? কাটাকাটি করব। এই একটা শূন্য, এক শূন্য কাটা, এই আরেক শূন্য, আরেক শূন্য কাটা, কাটলে 5 8 40। এম ইকুয়াল টু কত? 40 গ্রাম। তাহলে আমাদের লাগবে কত? লাগবে হচ্ছে 40 গ্রাম, তুমি দিছো কত? 30 গ্রাম। তাহলে অতিরিক্ত কতটুকু লাগবে? অতিরিক্ত লাগবে 10 গ্রাম এক্সট্রা। এক্সট্রা কতটুকু লাগবে? আছে 40, লাগবে 40, দিছো 30, তাহলে আরো দিতে হবে 10 গ্রাম। শেষ। এই ম্যাথ আমরা পারবো কিনা বলেন স্যাররা? পারবো, তাই না? এই ম্যাথ আমরা পারবো। পারবো। 10 গ্রাম, 10 গ্রাম, সুন্দর। এই তো, নাইস নাইস। তাহলে পরেরটাতে যাই। ওকে, পরেরটা কি বলছে? এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপটা পড়লে মোটামুটি আজকে বাকি যে ম্যাথ আছে ওগুলো তোরা নিজেরাই করতে পারবি। বাকি যে ম্যাথ আছে ওগুলা নিজেরাই করতে পারবি। দেখ কি বলছে? বলছে 200 গ্রাম ভরের, 200 গ্রাম ভরের একটি দ্রবকে, এই 200 গ্রাম ভরের একটি দ্রবকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ সরি বাচ্চারা, আমি যে এত অসুস্থ, মানে টাফ হয়ে যাচ্ছে আর কি। 300 গ্রাম সম্পৃক্ত ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। হ্যাঁ, এই কত কত ডিগ্রি সেলসিয়াসে? 90 ডিগ্রি সেলসিয়াসে। 90 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলে দ্রবণটির দ্রাব্যতা এত। টাইপিস্টের গোষ্ঠী দেখ, এখানে একটু ভুল করছে টাইপিস্ট। এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলে এখানে ব্যাপারটা এরকম যে কত গ্রাম দ্রব অদক্ষিপ্ত হবে, কত গ্রাম দ্রব বের হয়ে আসবে। এখানে প্রশ্নটা কি হবে যে এই দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি বাংলায় লিখে দিচ্ছি, শীতল করলে কত গ্রাম দ্রব অদক্ষিপ্ত হবে। অদক্ষিপ্ত হবে বা কত গ্রাম দ্রবণ থেকে আলাদা হয়ে যাবে। একটা জিনিস সবসময় তোরা খেয়াল করবি, মনে কর দেখবি যে পানি যখন আমরা ফুটাই, এই যে বাসা বাড়িতে যাদের বাসায় পানি ফুটিয়ে খাওয়া হয়, যাদের বাসায়, যারা ঢাকায় আছিস বা শহরে আছিস, পানি ফুটানো হয় দেখবি। তো পানি ফুটাইলে দেখবি যে যখন গরম থাকে তখন ভিতরে অনেক কিছু দেখবি এরকম সার্কুলেট হইতে থাকে, নড়তে থাকে, ফুটতে থাকে। এরপর যখন পানিটা ঠান্ডা হয় তখন দেখবি পানির তলানিতে, পানির একদম নিচে, সেটা কলস হোক, সেটা বড় পাতিল হোক, যাই হোক, নিচে দেখবি হেভি মেটালসগুলো জমা হয়ে যায়, কিছু ময়লা জমা হয়ে থাকে নিচে, তাই না? এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি যখন হিট দিছো তখন এটা পানির মধ্যে কি ছিল? মিশে ছিল। যখন তুমি ঠান্ডা হয়েছে দেখবে পানির নিচে এই জিনিসগুলো তলানি পড়ে গেছে। তো তুমি যখন ধরো 90 ডিগ্রিতে একটা দ্রবণ তৈরি করলা,
এবার তুমি যখন এটাকে শীতল করবা তখন দেখবা ওই দ্রবণ থেকে কিছু জিনিস আলাদা হয়ে যাবে, অদক্ষিপ্ত হয়ে যাবে, বের হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে যখনই আমরা কোনো দ্রবণকে শীতল করব, ঠান্ডা করব, তখন দ্রবণ থেকে কিছু পরিমাণ দ্রব অদক্ষিপ্ত হয়ে যাবে। সিম্পল, ধর মনে করে 1 গ্লাস পানি নিলি, 3 চামচ চিনি দিলি। হ্যাঁ, চিনি দিলে তুই মনে কর এটা দ্রবীভূত করলি, এরপর তুই আরো চিনি দিতেই থাকলি, গরম করলি, দ্রবীভূত হলো, গরম করলে দ্রবীভূত হলো। কিন্তু তুই যদি এই দ্রবণটাকে ঠান্ডা করিস তাহলে দেখবি যে এর নিচে কিছু পরিমাণ চিনি অটোমেটিক্যালি জমা হয়ে যাবে বা কিছু পরিমাণ লবণ জমা হয়ে যাবে। তো তুই যখন মাথা যখন গরম থাকে তখন আমরা অনেক কিছু করে ফেলি না। কারণ পানি তুই পাতিলে নিয়ে যদি পিছনে হিট দিয়ে দেস, আগুন দিয়ে দেস, তো ওর তো মাথা ঠিক নেই। ও মনে কর যে নিতে পারে 10 গ্রাম, নিয়ে নিবে 30 গ্রাম। মাথা গরম হইলে তো আমাদের ঠিক থাকে না, তাই না? যাত্রার সামনে দাঁড়ায় যায় কি করবি কর, কিন্তু আইডিয়া থাকে না যে আমি আসলেই পারবো কিনা। তো পানির ব্যাপারটা এরকম, তুমি হিট দিছো, তার 10 গ্রাম নেওয়ার কথা 30 গ্রাম নিয়ে নিছে। যখন মাথা ঠান্ডা হয়েছে তখন আয় হায় মনে করো একদিন বাপ মার সাথে হয় না, একটা ঝাড়ি দিয়ে বেরোয় গেল, হ্যাঁ তোমরা এই সেই, পরে মনে হয় আজকে বাড়িতে যাবো কেমনে, আজকে তো খবর আছে। তো পানির ব্যাপারটা এরকম যে পানি যখন বলে, বা তোরা যারা উঠতি বয়সী প্রেম ভালোবাসা করিস তারা আর কি, ঝাড়ি মারি দিয়া পরে তো সরি বলতেই থাকোস না। তো পানি বিষয়টা এরকম, সরি বলতেই থাকে, সরি আজকে তো কপালে দুঃখ আছে, সরি রে সরি, সরি রে সরি, বিশাল বড় বড় কবিতা মেসেজ লাইন দিয়ে কইস। পানিও এরকম করে, যখন সে ঠান্ডা হয় সুন্দরভাবে অদক্ষেপ আলাদা করে দেয়, সুন্দরভাবে। সে গরম অবস্থায় যতটুকু খাইছিল, ঠান্ডা হইলে আস্তে অতটুকু কি হয়ে যাইতেছে, বের হয়ে যাইতেছে, আলাদা হয়ে যাইতেছে, অদক্ষিপ্ত হইতেছে। তো এই ম্যাথটার ধারণাটা এটা, যে আমাদেরকে বলছে 200 গ্রাম ভরের একটি দ্রবকে আমরা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করব, সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। ঠিক আছে? এর মধ্যে আমরা কি বলছে যে এই সেম দ্রবণটাকে যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা একে শীতল করি, 90 থেকে শীতল করি, তাহলে কত গ্রাম দ্রব অদক্ষিপ্ত হবে। ক্লিয়ার? এক্ষেত্রে আমাদের একটা ডেটা দিয়ে দিছে, কি একটা ডেটা দিয়ে দিছে হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা দ্রাব্যতা হচ্ছে 54.4 গ্রাম পার 100 গ্রাম, 54.4 গ্রাম পার 100 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম। এবার দিলাম তোমাদেরকে 2 মিনিট টাইম, দেখি করো এই ম্যাথটা। এই একটু আগে যেই ম্যাথটা করছি ওটার মতোই, প্রথমে কিছু বিলকি জিলকি জিনিস বের করতে হবে, তারপরে একটা ছোট্ট তুলনা করলেই অদক্ষেপটা বের হয়ে যাবে। একদম আগের ম্যাথের সাথে ভালোই মিল আছে, দেখি পারো কিনা তোমরা। কি অবস্থা? ইজি ম্যাচ হারছি, মানে ধরো একদম জিতা ম্যাচ, 100% জিতা ম্যাচ হেরে গেছি। পরে ওই জিততে পরেরটা হারা ম্যাচ জিতে গেছি, পরেরটা আবার খুব কঠিন ছিল, জিতে গেছি। আজকে একটা আছে, আজকে আশা করি জিতবো। কি অবস্থা বাচ্চারা? আচ্ছা, পারতেছি কি কেউ, এনিবডি? করা যাচ্ছে না, করা যাচ্ছে না। আচ্ছা দেখ বাচ্চারা, একদম আগেরটার মতোই কিন্তু, খেয়াল কর এখানে আমাদের কি কি দেয়া আছে। আমাদের দেয়া আছে হচ্ছে দ্রাব্যতা, শুধু তোদের মাথাটা গরম করছে কি দিয়ে জানিস? মাথাটা গরম করছে হচ্ছে তাপমাত্রাটা দিয়ে, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে মাথাটা গরম করে দিচ্ছে, আর কিচ্ছু না। এখানে আমাদের দ্রাবক কত? 300 গ্রাম, তাই না? তাহলে আমাদের এম কত? এম হচ্ছে 300 গ্রাম। তার মধ্যে দ্রব আছে কতটুকু? দ্রব আছে 200 গ্রাম, 200 গ্রাম। ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে যে 300 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব থাকতে পারে। দ্রাব্যতা দিয়ে দিছে কত? 54.4 গ্রাম। তো আমরা এবার সূত্র লিখি। সূত্র হচ্ছে S = m/m × 100। এখান থেকে দেখো এস এর মান কত? 54.4, 54.4 ইকুয়াল টু ছোট হাতের এম আমরা জানি না, বড় হাতের এম কত? 300 গ্রাম ইন্টু 100। হ্যাঁ,
এখন এটা 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 কাটা গেলে আমাদের এম হচ্ছে 54.4 ইন্টু 3, তাহলে কত হয় বাচ্চারা একটু দেখতো? 54.4 ইন্টু 3 তাহলে কত গ্রাম হয়? 54.4 ইন্টু 3, 3 50 150, 3 4 12, 162, আর হলো 3 4 12, তাহলে 163.2 মনে হয়, দেখতো 163.2 এরকম কিছু হয় কি? একশো 63.2, হ্যাঁ, তাহলে 163.2 গ্রাম। এইবার আসো তাহলে এই 163.2 গ্রাম আসলে কি? এই 163.2 গ্রাম হচ্ছে আমার এইখানে এই এই 300 গ্রামকে সম্পৃক্ত করতে 163.2 গ্রাম দ্রব লাগে, ঠিক আছে? মানে ঠান্ডা অবস্থায়, নর্মাল অবস্থায়, ঠান্ডা মাথায় সে 163.2 গ্রাম খাইতে পারে। এই 300 গ্রাম পানি কি করতে পারে? এই 300 গ্রাম পানি, এই 300 গ্রাম পানি ঠান্ডা অবস্থায়, নর্মাল অবস্থায় 163.2 গ্রাম লবণ খাইতে পারে, 2 গ্রাম দ্রব খাইতে পারে। তুমি খাওয়াইছো কত? তুমি তারা হিট দিয়ে খাওয়াইছো কত? খাওয়াইছো 200 গ্রাম। বাকিটা সে কি করবে? বমি করবে, ঢেলে দিবে, নাহলে তার ডায়রিয়া হবে, ঢেলে দিবে, বুঝছো? তাহলে কি করবে বাকিটা? বাকিটা হচ্ছে অদক্ষেপ। অদক্ষেপ ইকুয়াল টু কত? 200 বিয়োগ 163.2 গ্রাম। এখান থেকে যেটা আসবে সেটাই কি? সেটা হচ্ছে আমার অ্যান্সার। বলেন পারবেন কি না? আগের ম্যাথের মতোই না? আগের ম্যাথের মতো। ওই যে দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা থেকে আমরা বের করব যে সে আসলে কত গ্রাম খাইতে পারতো, তারপরে দেখবো আমি বেশি দিছি না কম দিছি, বেশি দিছি না কম দিছি, বেশি দিছি না কম দিছি, শেষ। পারবেন? পারবেন? তাহলে অ্যান্সার কত হয়? অ্যান্সার, হ্যাঁ, 36.8, ঠিক আছে, 36.8 হবে অ্যান্সার। যত হয় অত, এটা ক্যালকুলেটরের পার্সোনাল ম্যাটার। 36.8 গ্রাম, এটা হচ্ছে অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? পারবো এবার? ভাই তাহলে তাপমাত্রার কাজটা কি? তাপমাত্রার মানে ম্যাথে কোনো কাজ নাই, ম্যাথে কোনো কাজ নাই, কিন্তু তাপমাত্রার মেইন কাজটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয়েছে বইলেই প্রশ্নটা হয়েছে। তাপমাত্রা চেঞ্জ হয়েছে বইলেই কি হয়েছে এখানে, মানে এই অদক্ষেপটা পড়ছে। এখন তোকে যদি বলতো যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম দ্রবীভূত হতে পারে, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু অদক্ষিপ্ত হবে, কতটুকু দ্রবণ থেকে বের হয়ে যাবে? আর 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি সে 200 গ্রাম খাইতে পারে, সে 200 গ্রাম রাখতে পারবে। তার তো এখান থেকে কোনো অদক্ষেপ বের হবে না, কোনো অদক্ষেপ আলাদা হবে না, কোনো দ্রব আলাদা হবে না দ্রবণ থেকে। কিন্তু 90 ডিগ্রিতে সে মাথা গরম অবস্থা খেয়ে ফেলছে, বুঝে নাই। যখন স্যার ঠান্ডা করা হয়েছে তখন সে বুঝছে যে না, আমার তো পেটে এত জায়গা নেই, আমার তো পেটে জায়গা হচ্ছে 163.2 গ্রাম, খাইছি তো 200 গ্রাম, তাহলে বাকিটা মাইনাস মাইনাস। ঠিক আছে? পারবি মনে হয় এবার? যাই পরেরটাতে। আচ্ছা, এখন বলছে যে এইটা বলছে যে দ্রবণ থেকে বেরিয়ে আসার কারণ বিশ্লেষণ করো। তো কারণ তোরা এইটাই বলবি যে যখন আমরা তাপ দেই, তাপ দিলে কি হয়? দ্রাব্যতা বাড়ে, দ্রাব্যতা বৃদ্ধি পায়। আবার তাপ কমলে দ্রাব্যতা কমে। তাহলে এটা কোন প্রসেস? এটা একটা তাপহারী প্রসেস, মনে আছে? দ্বিতীয় ক্লাসে করাইছিলাম, এটা একটা তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়া। ওকে? কারণ ওই যে তাপহারী বিক্রিয়ায় তাপ দিলে দ্রাব্যতা বাড়ে, আবার তাপ সরে নিলে দ্রাব্যতা কমে, একটা গ্রাফ দেখাইছিলাম না? ওই গ্রাফ। ক্লিয়ার? তো এখানে ওই যে বলছে যে দ্রবণ থেকে বেরিয়ে আসার, মানে দ্রবণ থেকে অদক্ষেপ বেরিয়ে আসার বা দ্রব বেরিয়ে আসার কারণ বিশ্লেষণ করো। তো তোরা লিখবে ডিয়ার স্যার, প্রিয় স্যার, কারণ হচ্ছে আমরা যখন তাপ দিছি দ্রাব্যতা বৃদ্ধি পাইছে, তাপ সরে নিছি দ্রাব্যতা কমে গেছে। তো দ্রাব্যতা কমে যাওয়ার কারণে যখন আমরা তাপ দিছি তখন 200 গ্রাম দ্রব দ্রবীভূত হয়েছে,
কিন্তু যখন আমরা তাপ কমিয়ে নিলাম তখন আমরা দেখলাম কি, তখন আমরা দেখলাম 163.2 গ্রাম দ্রব দ্রবীভূত হতে পারে। তাহলে বাকিটা কি হবে? গেছেন মাইনাস। পারবো? হ্যাঁ, পরেরটা দেখো, এই ম্যাটটা দেখো, এই ম্যাটটার কি অবস্থা বলছে 35°C তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে, পানিতে লবণের দ্রাব্যতা দেওয়া আছে 25 গ্রাম পার 100 গ্রাম। বলছে এই দ্রবণের 50 গ্রামের সাথে, এই দ্রবণের 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশিয়ে দ্রবণকে লঘু করা হলো। দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? তাহলে কি বলছে একটু খেয়াল করো। বলছে 35.35°C তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে 25 গ্রাম পার 100 গ্রাম দ্রাব্যতা। এবার বলছে এই দ্রবণের 50 গ্রামের সাথে, তাহলে এই 50 গ্রামের, এই দ্রবণের 50 গ্রামের সাথে, এই যে 50 গ্রাম, এই 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশিয়ে দিবে। এই দ্রবণের 50 গ্রামের সাথে কি করবে? আরো 50 গ্রাম পানি মিশিয়ে দিব। আরো 50 গ্রাম কি মিশাবো? পানি মিশাবো। পানি মিশাইলে বলছে যে এবার তাহলে শতকরা পরিমাণ কত হবে? এবার তাহলে শতকরা পরিমাণ কত হবে? এখন আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে যে এই যে 50 গ্রাম দ্রবণ, এই 50 গ্রাম দ্রবণে কতটুকু দ্রব আছে। কারণ আমাদের চাইছে কি, বলছে দ্রবণে লবণের শতকরা পরিমাণ। এখন লবণের শতকরা পরিমাণ বলতে কি বুঝাইছে ভাইয়া? লবণের শতকরা পরিমাণ বলতে কি বুঝাইছে? লবণের শতকরা পরিমাণ বলতে বুঝাইছে লবণটা কি, লবণ কি দ্রব নাকি দ্রাবক? দ্রব নাকি দ্রাবক? দ্রাবককে, দ্রাবক হচ্ছে পানি, তাহলে লবণকে, লবণ হচ্ছে দ্রব। তাহলে আমাদের কার শতকরা জানতে চাইছে? দ্রবের শতকরা জানতে চাইছে, তাই না? দ্রবের শতকরা পরিমাণ জানতে চাইছে। লবণের জানতে চাও মানে দ্রবের জানতে চাও, তাহলে আমাদের আগে জানতে হবে দ্রব কতটুকু আছে, তাই না? তো ওটা জানার জন্য আমরা কি করব? আমাদের সূত্র হচ্ছে S = m/m × 100। এখন এস দ্রাব্যতা কত ভাইয়া? দ্রাব্যতা দেওয়া আছে এই যে 25 গ্রাম। দ্রাব্যতা কত? 25 = ছোট হাতের এম জানি না, বড় হাতের এম কি ভাইয়া? বড় হাতের এম হচ্ছে 50 বিয়োগ ছোট হাতের এম ইন্টু 100। এই যে এটাকে আমি লিখলাম 50 বিয়োগ ছোট হাতের এম, এটা কি আপনারা বুঝছেন? এটা কি বুঝছেন যে কেন এটা লিখলাম, কোন অধিকার আমি এটা লিখলাম? হ্যাঁ, আমরা ছোটবেলায় কি শিখছি? ছোটবেলায় শিখছি দ্রবণ = দ্রাবক এই বড় হাতের এম যোগ ছোট হাতের এম, এটা। এখন দ্রবণ কত দেওয়া আছে? দ্রবণ দেওয়া আছে 50, তাহলে 50 = বড় হাতের এম যোগ ছোট হাতের এম। এখান থেকে বড় হাতের এম = কি লিখতে পারি? 50 মাইনাস ছোট হাতের এম। ঠিক আছে, তো মানটা বসাইছি। এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি আসতেছে? এখানে গুণ দিয়ে দাও, 5 25 125, 125 মানে হচ্ছে 1250 বিয়োগ 25 এম = 100 এম। এবার এটা যদি এই পাশে নিয়ে আসি, এখান থেকে আমি লিখতে পারি 25 আর 125 মানে 125 এম = 1250। এখান থেকে এম এর মান কত আসবে? এম এর মান আসবে হচ্ছে 10 গ্রাম। 10 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে 10 গ্রাম, এই যে 10 গ্রাম, এই 10 গ্রাম কোথায় আছে? এই 10 গ্রাম আছে 50 গ্রাম দ্রবণে। 50 গ্রাম দ্রবণে কতটুকু আছে? 10 গ্রাম আছে। 10 গ্রাম আছে। এখন আমাদেরকে বলছে এই 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইতে। এই 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইতে বলছে, আর কিছু না, কিন্তু লবণ মিশাই না, কিন্তু পানি মিশাইছে। তাহলে তুই একটু খেয়াল করে দেখ, 50 গ্রাম, অ্যান্সারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, 50 গ্রাম দ্রবণে আছে কত? আছে 10 গ্রাম। তাহলে আরো 50 গ্রাম যদি যোগ করি, হ্যাঁ 50 গ্রাম পানি যোগ করলে, 50 গ্রাম পানি যোগে
নতুন দ্রবণ কত 50 যোগ 50 ইকুয়াল টু 100 গ্রাম। ঠিক আছে, সুতরাং এবার দেখি তোর অ্যান্সারটা কি দেস। সুতরাং লবণ আছে ইকুয়াল টু, দেখ 50 গ্রাম দ্রবণে লবণ আছে কত 10 গ্রাম। এবার এই 50 গ্রামের সাথে আরো 50 গ্রাম পানি মিশাইলে এইবার নতুন দ্রবণ হইলো কত 100 গ্রাম। তাহলে 50 গ্রামে থাকে যদি 10 গ্রাম, 100 গ্রামে কত থাকবে 20 গ্রাম। এভাবে কি করবি যে 50 গ্রামে লবণ আছে 10 গ্রাম, 100 গ্রামে লবণ আছে 10 ইন্টু 2 20 গ্রাম, এভাবে করবি না। খবরদার তুমি এইখানে পানি যোগ করছো, লবণ যোগ করো নাই। ধরো এইখানে ফান্ডটা আছে এইটুকু, এই যে দেখো এইটুকু ফান্ডটা আছে, বাকিটা খেয়ে ফেলছি। এখন তোমাকে যদি আমি বলি যে এই বোতলটাতে এইটুকু ধর 5 ml ফান্ডটা আছে, 10 ml ফান্ডটা আছে, হ্যাঁ, যে এই দ্রবণটাতে 10 ml ফান্ডটা আছে। এখন আমি এখানে পানি মিশাইলাম, পানি মিশিয়ে বোতলটা পূর্ণ করলাম। এখন যদি বলি এখানে কত ml ফান্ডটা আছে, তুমি কি বলবা যে পুরাই মানে 250 ml পুরাটাই ফান্ডটা? না, ফান্ডটা কতটুকু আছে? ফান্ডটা ওইটুকুই আছে, বাকিটা কি পানি। তাহলে ফান্ডটা কতটুকু? ফান্ডটা এইটুকু। তুমি যদি পুরাটা পানি দিয়ে ভরে দাও, বাকিটা কি? বাকিটা হচ্ছে পানি, ফান্ডটা না। তুমি এইখানে কি দিছো? তোমার এখানে 10 গ্রাম 50 গ্রাম দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রব ছিল, তুমি এক্সট্রা 50 গ্রাম পানি যোগ করছো, লবণ যোগ করছো কি না? তাহলে 50 গ্রামে যে 10 গ্রাম ছিল 100 গ্রামে সেই 10 গ্রামই আছে। তাহলে লবণ আছে কত? লবণ আছে হচ্ছে 10/100 ইন্টু 100, মানে 100 গ্রামে আছে 10 গ্রাম। যে কত পার্সেন্ট বের করতে বলছে না, তার মানে 10%। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, 10 গ্রাম, যে 100 গ্রামে আছে কত 10 গ্রাম না, তাহলে 100 গ্রামে আছে 10 গ্রাম, 1 গ্রামে কত, আবার 100 গ্রামে কত। কারণ কি? কারণ পার্সেন্টেজ বের করতে বলছে। শেষ। এবার বুঝছো কিনা অ্যান্সারটা? বুঝছো কিনা? এখানে অ্যান্সারটা বোঝা ইম্পর্টেন্ট। অ্যান্সারটা বুঝছো কিনা বলো সবাই, কি অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ভাইয়া দ্রবণে পানি 100 গ্রাম আর দ্রব 10 গ্রাম, তাহলে 110/10 হওয়া উচিত না? হ্যাঁ হয়তো, যদি দ্রাব্যতা জানতে চাইতো। দ্রাব্যতা জানতে চাই না, বলছে দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত। তাহলে 100 গ্রামে আছে 10 গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। শতকরা আমরা কিভাবে করি? শতকরা এভাবে করি না, এই যে 100 গ্রামে মনে করতো এনে যদি 50 গ্রামে থাকতো, যে x গ্রামে আছে y গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। তো এটাই তো করছি, যে 100 গ্রাম আছে 10 গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত। তাহলে 10%, কারণ পার্সেন্ট বের করতে বলছে, কি বের করতে বলছে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরাইস স্পিডে ক্লাস দেখি, এজন্য এখন স্লো মনে হইতেছে। স্লো না রে, আমি মানে স্লো পড়াচ্ছি এখন, আমি স্লো পড়াইতেছি। প্রথম 3টা 4টা ক্লাস, 4-5টা ক্লাস স্লো পড়াবো, এর পরের 5টা ক্লাসে গেছান। ওকে, তাহলে ক্লিয়ার হইলে আর 2টা ম্যাথ করাই, আর 2টা ম্যাথ করা শেষ। হ্যাঁ, 2টা ম্যাথ দেখ, এই ম্যাথটা দেখ, এই টাইপের একটা ম্যাথ আমরা করে আসছি। তোরা যদি পারিস এটা, তাহলে আর করাবো না। যদি পারিস তাহলে করাবো না। বলছে কি, 100 গ্রাম লেড নাইট্রেটকে 150 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড নাইট্রেট দ্রাব্যতা দেওয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব পৃথক হয়ে যাবে। এখানে 2টা তাপমাত্রার মধ্যে পার্থক্য দেওয়া উচিত ছিল, পার্থক্য দেয় না, এটা ভুল করছে। এই টাইপের হুবহু সেম টাইপের ম্যাথ করছি। তোরা পারবি? পারলে আর করাবো না, না পারলে করবো। দেখ,
বলছে যে 100 গ্রাম লেড নাইট্রেটকে মানে 100 গ্রাম দ্রব তুই কোথায় দিলি 150 গ্রাম ফুটন্ত পানিতে, মানে এটা হচ্ছে তোর দ্রাবক, দ্রাবক হ্যাঁ, সম্পৃক্ত করা হলো। এবার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। এখন আমরা যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা শীতল করি তাহলে কতটুকু দ্রব পৃথক হয়ে যাবে বা অদক্ষেপ পড়বে। তো খুবই সিম্পল, তুই আগের মতো আমি করে দেই আগের মতো। তুই প্রথমে কি লিখবি, এস ইকুয়াল টু m/m ইন্টু 100। দ্রাব্যতা কত দেওয়া আছে, যে 56 দেওয়া আছে, তাহলে এখান থেকে 56 ইকুয়াল টু ছোট হাতের এম জানি না, বড় হাতের এম কত, যে 150 গ্রাম ফুটন্ত পানি দ্রাবক, 150 ইন্টু 100। এখান থেকে করলে কত হয় দেখতো ভাইয়া, এম এর মান কত আসে, এম এর মানটা বের কর। এখন লিখছে এই চাচ্চু শেষ দেন প্লিজ, প্লিজ ভাগ্যিস লিখছস ওই চাচ্চু না প্লিজ, এইটা লিখস নাই, এটাই হলো পারবি 84। হ্যাঁ কত আসে 84 গ্রাম, ওই চাচ্চু না প্লিজ, হ্যাঁ 84 গ্রাম। এখন দেখ তুই তোর সম্পৃক্ত করার জন্য লাগবে 84 গ্রাম, তুই দিছস কত 100 গ্রাম, তাহলে অদক্ষেপ কতটুকু, তুই খাইতে পারবি 84 গ্রাম, খাইছিস 100 গ্রাম, খাইছিস কত 100 গ্রাম, বাকি 16 গ্রাম তুই কি করবি ডায়রিয়া হসপিটালে, বাকি 16 গ্রাম কোথায় যাবে ডায়রিয়া হসপিটালে। ক্লিয়ার? ক্লিয়ার হইলে বাকি এই ম্যাথটা আপনাদের হোম কাজ, দেখে এটা পারেন কিনা, এটা করে আপনারা ডিসকাশন গ্রুপে দিবেন, আমি দেখব, আমাকে দরকার হলে ট্যাগ দিয়ে দেন, আমি দেখব ঠিক আছে কিনা। ওকে, এটা আপনাদের হোম কাজ। তো আজকে আপনাদের প্রতি আমি একদম কৃতজ্ঞতা স্বীকার করতেছি ভিতর থেকে, আমার একদম বিনীতভাবে, কারণ আমার যেই পরিমাণ কাশি দিছি, আপনারা মোবাইলের সামনে বা কম্পিউটারের সামনে যে যেখানে বসে ক্লাস করতেছেন, কেউ কেউ আবার ইয়ারফোন হেডফোন লাগায় আপনারা ক্লাস করেন, তো এই কাশিগুলো আপনাদের কানে লাগছে, ব্রেনে লাগছে, কষ্ট হয়েছে, এরপরে আপনারা পুরোটা ক্লাস করছেন, এজন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। হ্যাঁ, এবং এরই সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ অবস্থায় আমি নেক্সট ক্লাসে ফিরতে পারি, কারণ আপনারা জানেন আমি ক্লাসে প্রচুর বিলকি চিলকি করি, প্রচুর বুংচুং করি, এনার্জি দেই, হ্যাঁ একটা মজার এনার্জেটিক ক্লাস নেই, কিন্তু আমার অসুস্থতার কারণে আমার মনে হচ্ছে যে আমি কি পড়াইতেছি নাকি মরা বাড়িতে কান্নাকাটি করতেছি, কোনো ফিল পাইতেছি না। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমি আপনার এনার্জেটিক হিসাবে আসতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।